আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, যেহেতু সামনে বাজেট, আসলে এই প্রসঙ্গটা নিয়ে শুরু করতে চাচ্ছি। 11 তারিখে বাজেট পেশ করবেন এবং আমরা যেটা শুনেছি যে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, এবং যদি আমি একটু যদি শোনা কথা, যদিও আসলে 43,189 কোটি টাকা ধরা হয়েছে নতুন বরাদ্দ অনুযায়ী এই খাতে। এটা নিয়ে আপনার বক্তব্য কি? আসলে এই যে নতুন যে বরাদ্দটা ধরা হয়েছে, এটা কতটা হচ্ছে এই খাতের জন্য পারফেক্ট? ধন্যবাদ আপনাকে। আসলে যে বাজেটটা আপনি বললেন, এটা আমি সরাসরি জানি না, তবে এই বাজেটটা আগের মতোই বাজেট হয়েছে। তবে দেশের যে অবস্থা, এইটুকুর চাইতে মনে হয় সরকার খুব বেশি বাড়ানোর সুযোগও নাই। তবে আমি বলবো যে মধ্যবর্তী বাজেট দিয়েও যদি হয়, এই যে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, আপনার 628 জন, আজকে পত্রিকায় দেখলাম 628 জন বাচ্চা আমরা হাম উপসর্গে হারাইছি। এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। আমাদের রেগুলার কাজগুলা রেগুলার করতে হবে, এটা বাজেটের ম্যান্ডেটরি অন্তর্ভুক্ত করতে হবে। যেমন ভ্যাকসিনের অভাবে যদি আমাদের বাচ্চারা মারা যায়, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সেই জায়গায় নতুন সরকার, আমি সরকারকে কিছুটা স্বভাবতই চাপ রয়েছে, অনুরোধ করতে চাই এইদিকে খেয়াল রাখার জন্য। ধরেন একটা ভ্যাকসিনের জন্য সারা জীবন একটা মানুষ নিরাপদ, তাহলে আমরা ভ্যাকসিনগুলো বাদ দিলাম কেন? সেই জন্য ভবিষ্যতে যেন আর কোনোভাবেই কোনো ভ্যাকসিন বাচ্চাদের বাদ না যায়। আর পাশাপাশি বাচ্চা এবং মাদেরকে রক্ষা করার জন্য মায়েদের চিকিৎসাও কিন্তু উন্নততর হয়েছে। আমাদের এই যে অনকোলজিতে দেখি যে আমাদের মায়েরা জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এখানেও আমাদের ম্যান্ডেটরি পরিমাপ রাখতে হবে। একটা মা যদি না থাকে, একটা পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যায়। সেই জায়গায় কল্পনা করতে হবে। আর যে বাজেট হয়েছে, আমি আসলে সামাজিক মানুষ, আমি বলতে চাই যে এই সময়ে এইটুকু বাজেট যদি হয়ে থাকে আগের মতোই, তো এই আগের মতো বাজেট দিয়ে কিন্তু স্বাস্থ্যসেবার উন্নয়ন করা যাবে না। সেই জন্য আমি অনুরোধ করব মধ্যবর্তী কোনো বাজেট যদি পরে দিতে পারে, এটা ভালো হবে। আর পাশাপাশি আমাদের যে সমস্ত খাতে এই যে আমাদের লোকজন বিদেশে চলে যায়, এই বিদেশমুখীটা বন্ধ করতে হবে। আমাদের দেশে কিন্তু আমি মনে করি আমাদের ইন্টেলিজেন্স ডাক্তার রয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে উন্নত সেবা দেওয়ার জন্য। যেহেতু আসলে বাজেটটা এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, এটা তো প্রাথমিক তথ্য, হয়তো সেটা আরো বাড়ানো হতে পারে, সেটা পরবর্তীতে হয়তো জানা হবে প্রপারলি। যে আপনি যেটা বলছিলেন যে বিদেশমুখিতা কমানোর জন্য আমাদের তৈরি হইতে হবে, সরকারি এবং বেসরকারি দুইটা পক্ষই তৈরি হইতে হবে। আর ইতিমধ্যে আমি শুনছি যে নতুন সরকার আমাদের বেসরকারি পর্যায়ে যারা আছে তাদেরকে সম্পৃক্ত করবে, বিভিন্ন মোডে সম্পৃক্ত করতে পারে। আমি যতটুকু জানি, একটা উদাহরণ দিই, যে আমাদের কিডনি ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমাদের আইনগুলা খুব কঠিন। এই আইনগুলা শিথিল করার জন্য আমি এই সংসদে বলবো যে সরকার যদি সময় থাকে তাহলে ওই আইনগুলা শিথিল করার জন্য, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য। আর কিডনি রোগীদের তো বেঁচে থাকার একটা স্বাদ আছেই, শুরুতেই যদি তাদেরকে প্রপার চিকিৎসার আওতায় আনা যায়, ডায়ালাইসিসের আওতায় আনা যায়, কিডনি ট্রান্সপ্লান্টের আওতায় আনা যায়, তাহলে অনেক মানুষ কিন্তু লাইফ পাবে, জীবন দীর্ঘায়ুতা লাভ করবে। আর পাশাপাশি আমাদের অনেক প্রাদুর্ভাব তো আছেই, আমাদের দিন দিন ক্যান্সারের সংখ্যা বাড়তেছে, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। এরকম অনেক সাবজেক্টগুলো আছে যেটা সরকারের ভাবা উচিত। আর পাশাপাশি আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আহ্বান করব যে আমাদের দেশের মানুষকে যদি নিরাপদ জীবন দেওয়া যায়, সুস্থ জীবন দেওয়া যায়, এটাই আমার কামনা। আমি সরকারের সাথে কাজ করতে চাই। আমার মনে হয় বেসরকারি পর্যায়ে শতভাগ মানুষ সরকারের সাথে কাজ করতে চায়। এটা নীতিমালা তৈরি করতে হবে যে কিভাবে প্রত্যেকটা মানুষ চিকিৎসার আওতায় আসে এবং সময় মতো আসে, অসময়ে গেলে কিন্তু হবে না। এই যে আপনি দেখেন, যে আপনি যে আসলে বিদেশমুখিতার যে আসলে কথাটা বললেন, এটা নিঃসন্দেহে হচ্ছে সাধারণ মানুষেরও সেই একই অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটার জন্য সরকারিভাবে আসলে আপনারা এই খাতের সাথে, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যেহেতু আপনি একজন স্বাস্থ্যকর্মী এবং আপনি এই খাতের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনাদের কি আসলে কোনো লায়াবিলিটিস নেই? অবশ্যই লাইবিলিটিস আছে, আমার তো ব্যক্তিগত লাইবিলিটিস তো আছেই, কিন্তু সরকার তো আমাদেরকে একীভূত করবে, সরকারের সাথে কাজ করার সুযোগ দিবে। সেটা কিভাবে? ধরেন আমি যদি উল্লেখ করি, যেটা সরকার শতভাগ দিতে পারছে না, আমরা অনেক সময়
আমাদের খালি থাকে, জায়গা খালি থাকে, সেখানে কিন্তু আমরা সুযোগ দিতে পারি। যেমন আমরা ডায়ালিসিসের কথাটাই বলি, বিভিন্ন অপারেশনের কথাটাও বলি, যে সরকার অনেক সময় তাদের বিশেষজ্ঞ ডাক্তার বা অন্যান্য টিমের অবকাঠামোর অভাবে অনেক সময় পারে না, ওখানে ব্যস্ততা কিন্তু অনেক বেশি। সেটা কিভাবে সাবসিডি পাই, যে সরকারের পেয়েবলের মাধ্যমে আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারে। আরেকটা হলো ডায়ালিসিস, যেমন সরকারের পর্যাপ্ত ডায়ালিসিসের ব্যবস্থা নাই। তা আমাদের মতো বেসরকারি পর্যায়ে যারা আমরা আছি, আমাদের সক্ষমতা যাচাই করে কিছু রোগী কিন্তু ট্রান্সফার করা যেতে পারে, এরকম ভাবে আমি বলতে চাই। সেই সিদ্ধান্ত কিন্তু এরই মধ্যে সরকারের আছে, এরকম অ্যানাউন্সমেন্ট কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হলেও একটা খুব বেশি কার্যকর হচ্ছে হয় নাই এখনো, যেহেতু এটা মনে হয় এই বাজেটের পরে আসবে। যে সেই জায়গায় আমি বলবো যে একদিকে বাজেট বাড়তে হবে, সেই বাজেটের আঙ্গিকে অবকাঠামো তৈরি হইতে হবে, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাড়াইতে হবে, এবং আমাদেরকে ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে। আপনি দেখেন, আমাদের মধ্যে যে দোষ নাই তা না, আমাদের মধ্যে দোষ আছে, কিন্তু সেই দোষগুলো উপড়ানোর জন্য সরকারের সহযোগিতা লাগবে। শুধু যদি মাস্টারি করতে আসে যে মোবাইল টিম এসে আমাদেরকে শাস্তি দিবে, সেটা না, অবজারভেশন বাড়াইতে হবে, মানে ভিজিট বাড়াইতে হবে। ধরেন আমাদের অনেক হাসপাতালে আমরা দেখলাম যে 8ম শ্রেণী পাস সার্জন, এটা অবশ্যই আমি একজন বেসরকারি উদ্যোক্তা হিসেবে এটা আমি অবশ্যই কামনা করি না। এই দেশের জন্য এই ধরনের অপচিকিৎসা না থাকে, চিকিৎসার আওতায় আমাদের নিয়ে আসুক। কিন্তু আমাদের কি দোষ নাই? দোষ আছে। সেগুলাকে আস্তে আস্তে আমাদেরকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে যদি বাংলাদেশের সবাইকে নিয়ে আসে, অনেক প্রতিষ্ঠানই কিন্তু ভালো হওয়ার পক্ষে। আর যেগুলা একেবারে বিলো স্ট্যান্ডার্ড ফাঁকি দেওয়া চলে, তাদেরকে বন্ধ করে দিলেই হয়। এইভাবে আমি মনে করি যে সরকার একটা রিভাইজ প্রোগ্রাম নিতে পারে, সেজন্য আমি সাধুবাদ জানাবো। যে এত বড় একটা সেক্টর, সরকারের তো বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে এবং ইতিমধ্যে তারা সেটা বলেছেনও, যে প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হওয়ার আগেই কিন্তু তিনি এই বিষয়ে অনেক কিছু বলেছিলেন। তো সেক্ষেত্রে তাদের অবশ্যই পরিকল্পনা আছে, কিন্তু আপনি যেহেতু একজন বেসরকারি উদ্যোক্তা, তো সেক্ষেত্রে এই বেসরকারি খাতগুলোকে এগিয়ে আসা উচিত কিনা, বা তাদের আসলে পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত? আসলে আমরা তো মানে অন্তর্ভুক্ত কিন্তু হতে চাই, কোন মোডে, এটা কিন্তু বিশেষজ্ঞ একটা টিম গঠন করে কিভাবে সরকারের সাথে বেসরকারি পর্যায়ে আসতে পারে, সরকারেরটা উন্নয়ন করতে পারে, এটা তো সরকারের ব্যাপার। আমরা কিন্তু হয়তো পরামর্শ দিয়ে একটা দিতে পারবো। পাশাপাশি আমরা কিভাবে অন্তর্ভুক্ত হলাম, আমি দু একটা কথা কিন্তু বলেছি। যেমন আমাদের ধরেন যে সক্ষমতা আছে, সেই সক্ষমতার মধ্যে সরকারকে আমরা কিভাবে কম পয়সায় মানে জনগণকে সার্ভিস দিতে পারবো। আসলে কিন্তু সরকার বলতে গেলে 90% ফ্রি। সেখানে সরকারি সাবসিডির পরিবর্তে আপনাদেরও কিন্তু কিছু স্যাক্রিফাইসের দরকার আছে। এখানে ব্যক্তিগত কথা বলি, আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার এখানে ধনী গরিব সবার জন্যই ব্যবস্থা আছে, কিন্তু আমি মনে করি যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কিন্তু ওই হিতাহিত জ্ঞানটাও নাই। ধরেন আমার এখানে যে সমস্ত ডাক্তারদের ভিজিট 1800 1000 টাকা, আমার এখানে কিন্তু 200-300 টাকায় দেখাতে পারে, কিন্তু সেই জায়গায় আমাদের অ্যাওয়ারনেসও কম, মানুষের গ্রহণযোগ্যতাও কম। চিন্তা করে যে না, অল্প পয়সায় দেখাতে যে হয়তো অপচিকিৎসা করবে, কিন্তু আসলে তা না। একই সেবা যে সাধারণ মানুষ 1000 টাকা ভিজিটে দেখাচ্ছে, একই জিনিস তার কার্ডটা গ্রহণ করতে হবে। আমার একটা যে হেলথ কার্ড আছে, হেলথ কার্ডটা যদি গ্রহণ করে, সেই কার্ডের কিন্তু আমরা পয়সা নিই না। তাহলে আমাদের অন্তর্ভুক্ত হলো যে আমরা কত হাজার কার্ড ছাড়লাম, কতগুলা কাজ আমরা এই অল্প পয়সায় দেখাবো। আমার এখানে সিজারিয়ান অপারেশন 70-80-90 হাজার টাকা, তো এই গরিবের জন্য কিন্তু 25-30 হাজার টাকা। এটা কি জনগণ গ্রহণ করছে? জনগণ হয়তো সন্দেহ করছে আমাকে। তা আমি বলবো যে সরকারের অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে কাজ করতে চায়। যেমন আলোক মানুষের কল্যাণে কাজ করতে চায়, এই জায়গায় সরকারের সাথে আমি কাজ করতে চাই। জি, এবং আপনি যেটা বলছিলেন, যদিও আপনি বেশ কিছু আপনাদের যেটা পদক্ষেপ বা আপনাদের যেটা বলছিলেন, আসলে এই যে সাধারণ মানুষ আলোকে আরো কেন যাবে, মানে আরো কি কি ফ্যাসিলিটিস আছে সাধারণ মানুষের জন্য, যদিও আপনি কিছু বিষয় বলছেন। আমি আপনাকে বলি যে ডাক্তার এমবিবিএস ডাক্তারদের ভিজিট যাদের 300 টাকা, গরিবের জন্য 50 থেকে 100 টাকা। যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট 700 মিনিমাম, আমাদের এখানে 700 টাকা ভিজিট, 700 থেকে 1000-1200 টাকা, সেটা দেখবে 200 বা 300 টাকা। ওগুলো আমরা কার্ড অনুসারে আমরা চিকিৎসক কি একই চিকিৎসক পাচ্ছে? একই চিকিৎসা, একই ব্যক্তি, একই, কিন্তু ডাক্তার কিন্তু জানে না কয় টাকা ভিজিট নিয়েছি, এটা কিন্তু হিডেন রাখা হয়। ডাক্তার তো তাহলে অবমূল্যায়ন করতে পারবে না। পাশাপাশি আসেন যে একজন সাধারণ মানুষ যখন 1000 টাকা তার টেস্ট করবে, ওইটাই গরিব 50 থেকে 60 টাকায় টেস্ট করবে। যে অপারেশনটা ধনী মানুষ, এটা কিন্তু সিলেকশনের আওতায় আনতে হবে। আমরা ঢালাওভাবে আসলে তো আমি পারবো না।
সেই জন্য আমরা এটা হেলথ কার্ড দিই তাদের আর্থিক অবস্থা দেখে, যে শ্রমিকদের দিই এটা, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মানে বাজারের কুলি, একেবারে ফুটপাতে দোকান করে, সেরকম মানুষকে দিই। তো সেই জায়গায়ও গ্রহণযোগ্যতা আমি কম দেখি। তা আমি মনে করি যে আমার যে সক্ষমতা আছে, আমি মনে করি আমি 20,000 25,000 পরিবারের আমি দায়িত্ব নিতে পারবো, যে এই অল্প মূল্যে চিকিৎসা দেওয়া। আর এই চিকিৎসাটাই যদি সরকারকে বাজেটিংয়ের ভাবে সরকারের মূল্যায়ন করেন, এটা কিন্তু আমাদের চেয়ে বেশি হবে সরকারের মূল্যটা। কেন? যেখানে আমাদের 200 টাকা একজন বিশেষজ্ঞ দেখাইতে পারছে, সেই ডাক্তারের ভিজিট কিন্তু 700-800 টাকা। আর যিনি 300 টাকায় দেখাইতে পারছে, সেইটাই কিন্তু 1000-1200 টাকা। অর্থাৎ আমরা চেষ্টা করছি, কিন্তু জনগণও নিচ্ছে, খুব স্লো মোশনে নিচ্ছে এটা। তা আমি মনে করি এইভাবেও কিন্তু সম্পৃক্ত হওয়া যায়, যে যারা বেসরকারিতে আসবে তারা আমাদের কার্ড গ্রহণ করবে। সরকারিতে মনে করেন খুব ভিড়, তারা যদি আমাদের হেলথ কার্ড গ্রহণ করে, আমাদের হেলথ কার্ডের একটা সেল আছে, সেই সেলে যদি অ্যাপ্লিকেশন করে, আমরা একটু তদন্ত করব যে সে ধনী মানুষ কিনা। ধনী মানুষ হলে পাবে না, গরিব মানুষ হলে পাবে। যে আরো আলোচনায় ফিরবো এই বিষয় নিয়ে, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে আমরা কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি এবং বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে যদিও কথা বলেছিলাম, এবং আপনার সাথে আমার অফেয়ারে যখন কথা হচ্ছিল, এবং 5টি বেডের বিষয়ে আপনি কথা বলছিলেন যেগুলো একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। এগুলো পাওয়ার আসলে ক্রাইটেরিয়াগুলো কি, সেগুলো যদি একটু জানতাম, মানে জানতে চাচ্ছিলাম আসলে। এইটা মানে আমার বাড়ি টাঙ্গাইল, ঘাটালে আমার একটা হাসপাতাল আছে, সেখানে 2টি বেড ফ্রি, ফুললি ফ্রি। আর এই ঢাকাতে যে আমাদের মিরপুরে হাসপাতাল আছে, এটা 3টা বেড ফ্রি আছে। এখানে আমার 100 বেডের মধ্যে আমি 3টা বেড ফ্রি রেখেছি। তো এটা পাওয়ার ক্রাইটেরিয়া কি, এটা আমাদের বিশেষজ্ঞ ডাক্তার, আমাদের স্টাফ, আর আমাদের যারা টেস্টের রেফার্ড করে আমাদের অঞ্চলের যে ডাক্তাররা আছে, তারা রিকোয়েস্ট করে পাঠায়। এইটা একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। অ্যাপ্লিকেশন দিলে আমরা ওই আগে আসিবার ভিত্তিতে গুরুত্বটা বজায় রেখে আমরা এই বেডগুলো ফ্রি দিই। এই বেডগুলো কিন্তু 100% ফ্রি, 1 টাকাও না। এখানে শুধু হাসপাতালে ভর্তি থাকলে আমরা মেডিসিনের পয়সা আর খাওয়ার পয়সাটা নেই। আর টেস্টের জন্য অর্ধেক পয়সা নেই, শুধুমাত্র অর্ধেক নেই, যে শুধু কেমিক্যাল কস্টটা নেই। এইটুকুই হলো, ডাক্তারও ফ্রি, আমাদেরও সমস্ত কিছু ফ্রি এই 5টা বেডের মধ্যে। এখন আসেন যে আমরা আলাপ করছিলাম যে সরকার কিভাবে, সরকার তো নতুন আসলো। এইটা যদি আরেকটু জানতে চাই যে সেক্ষেত্রে বেড সংখ্যা মাত্র 3, যারা জানবে তারা তো আসলে 100 বেডের মধ্যে 3টা বেড, মানে 3টা বেড ফ্রি, সেই বেড সংখ্যাটা মাত্র 3টা। তো সেক্ষেত্রে অনেকেই তো আসলে যদি জানে তাহলে চাইবে, আপনারা কিসের ভিত্তিতে এই বরাদ্দটা দেন? এইটা আগে অ্যাপ্লিকেশন করবে যে আমি গরিব, আমার জন্য ফ্রি বেড দেওয়া হোক, অথবা রেফার্ড করবে, আমাদের ডাক্তাররা রেফার্ড করবে। এটা ম্যানেজমেন্টের কাছে আসবে। ধরেন আমার একটা ম্যানেজারের কাছে জমা হলো, এইটা হয় আমার হসপিটাল ডাইরেক্টর ব্রিগেডিয়ার সালাউদ্দিন সাহেব আছে, অথবা আমাদের জেনারেল ম্যানেজার আছে, ওরা বরাদ্দ দিবে। আর যদি বেশি হয়, সেখানে হয়তো আমার একটা ভোট নিবে যে 5টা আছে, 3টা বেডের মধ্যে কয়জন, কোন 3 জনকে দিব। আমার মনে হচ্ছে আমাদের দর্শকরাও তাদের উত্তরটা পেয়ে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে একটু জানতে চাই যে শুধু একটা হচ্ছে আলোক দিয়ে আসলে এই সেক্টরটা চলবে না, সেক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু, অন্যান্য হসপিটালগুলো যেমন স্কয়ার বা আরো যে হসপিটালগুলো আছে, প্রাইভেট হসপিটালগুলো, তাদেরকে আসলে তারা কিন্তু ওভাবে এগিয়ে আসছে না। সেক্ষেত্রে করণীয়টা কি? সরকার চেষ্টা করছে। আবার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আবার একটা কথা বলেছে যে এই ডেঙ্গু রোগীদের 80% লেস করতে হবে। এটা যদিও আমাদের জন্য অত্যন্ত কষ্টের হবে, আমি মনে করি 80% লেস তো এটা অনেক বড় ব্যাপার। এটা 20% তো শুধু খরচ হয় না। এটা আমি মনে করি এটা সরকার বিবেচনা করে এটাকে কমাবে। আর আমাদেরকে এইভাবে বাস্তবতার ভিত্তিতে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ায় যেতে পারি। একটা প্রাইভেট হাসপাতাল কিন্তু চলতে হবে, সেখানে আমরা ধরেন আমি 3% দিচ্ছি বেড, সেখানে 5%-এর ব্যবস্থা করতে পারে সরকার আমাদেরকে প্রেশার দিলে। 5%-এর উপরে যাওয়াটা কিন্তু আমাদের জন্য বেদনাদায়ক। এটা হলো হসপিটাল বেডের জন্য বলছি। আরেকটা বলছি টেস্টের জন্য আমি যে বললামই যে আমরা বিশেষ বিবেচনায় অর্ধেক দিতে পারি,
কিন্তু একটা যদি বিশেষায়িত টেস্ট হয়, ধরেন একটা টেস্ট আছে কস্টলি ক্যান্সার মার্কার টেস্ট, সেটা তো 80% লেস 50% লেস দেওয়া যাবে না, এটা কস্টিংই আপনার 70-80%, তাই সেটা দেওয়া যাবে না। একটা এমআরআই টেস্ট সেটা 25-30% ডিসকাউন্ট দেওয়া যাবে, তার সাথে কিন্তু দেওয়া যাবে না। শুধু আমি না, বাংলাদেশের কেউ দিতে পারবে না। দিলে ঢালাওভাবে যদি ডিসকাউন্ট দিতে থাকে তাহলে আর প্রতিষ্ঠান থাকবে না। সেই জন্য আমি বলবো, সরকারকে আহ্বান করব, বাস্তবতার নিরিখে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি আমরা সরকারি এবং বেসরকারিভাবে কাজ করি, আমাদের যদি ইন্টেলিজেন্স এবং দেশপ্রেমিক নেতৃত্ব থাকে, আমরা সাকসেসফুল হব। আমাদের দেশের মানুষ বিদেশে যাবে না, আমাদের দেশে যে সাপোর্টাস হচ্ছে। কিন্তু কিছু বেসরকারি হসপিটাল যেমন হচ্ছে স্কয়ার, তারপরে হচ্ছে ইউনাইটেড হসপিটাল, এভারকেয়ার, এরা তো নিজেদের আইসোলেটেড করে রেখেছে একদম। এরা আসলে এটা তাদের ব্যাপারে আমি বলতে পারবো না, এই কারণে তারা অনেক বড় প্রতিষ্ঠান আমার তুলনায়, সেই জন্য এটা সরকার দেখবে। আমার বা আমার সমসাময়িকদের কথা, আমার ফিলিংসটা আমি বললাম। এখন সরকার কিভাবে তাদেরকে সম্পৃক্ত করবে সেটা তাদের ব্যাপার। আমি একটা মুসলমান হিসেবে যে আমার যে ধর্মীয় গাইডলাইনটা আছে, যে তুমি তোমার ইনকামের একটা অংশ মানুষের কল্যাণে ব্যয় করো, তুমি যে সাধারণ মানুষের পাশে থাকো, এই প্রত্যয় থেকে আমি কিন্তু থাকি। আর দেশাত্মবোধটা আছে, আমি দেশটা চাই ভালো, দলমত নির্বিশেষে আমি চাই দেশটা আমাদের পৃথিবীর মধ্যে অন্যতম জাতি হিসেবে আবির্ভূত হই, সচ্ছল জাতি হিসেবে। যেভাবে আমরা জীবনযাপন করছি, রাস্তাঘাট থেকে শুরু করে খাদ্য, বাসস্থান, আমি এটাকে অবশ্যই মেনে নিতে চাই না। আমি চাই এটা সরকার আমরা একেবারে শেষের দিকে এসেছি। এই মুহূর্তে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? এই মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করছি যে আমাদের তো বিশেষজ্ঞ ডাক্তারের অভাব আছে। একটা হাসপাতাল চালাইতে হলে 24/7 বিশেষজ্ঞ ডাক্তার লাগবে, সেখানে আমাদের কমতি আছে। আমরা কিন্তু 24/7 অনেক ক্ষেত্রে দিতে পারছি না। গাইনি এবং শিশুটা আমরা 24/7 নির্ণয় করেছি, মানে অ্যারেঞ্জ করেছি। অন্যগুলা কিন্তু এখনো রাত 11টার পরে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের বলতে গেলে থাকেই না। সেই জায়গায় একটা হাসপাতাল চলার জন্য অত্যন্ত এটা আমি মনে করি যে অসুবিধার ব্যাপার। এই জন্য যেমন বিশেষজ্ঞ ডাক্তার লাগবে, আর কিছু আপনার সাহস করে বলতেই চাই, কিছু অপসাংবাদিকতা আছে। কোন একটা ঘটনা ঘটে, একটা রোগী মারা গেল, কি জন্য মারা গেল সেটা যাচাই বাছাই ছাড়াই, কোনো বিশেষজ্ঞ টিমের রেজাল্ট ছাড়াই সমাজকে উত্তপ্ত করে দিচ্ছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের অনতিবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে। আর আমি কিন্তু বলেছি যে আমি যদি বিলো স্ট্যান্ডার্ড হই, আমাকে স্ট্যান্ডার্ডে নিয়ে আসার দায়িত্ব সরকারের। আর যদি আমি না আসি, সেটা শাস্তির ব্যবস্থা সরকার করবে। কিন্তু সাধারণ জনগণের হাতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে যদি যায়, এটা সমাজ ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষ বৃথা সময় কাটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে সমাজের উত্তপ্ততা বেড়ে যাচ্ছে, সরকারের ব্যর্থতা বেড়ে যাচ্ছে। এই জায়গায় সরকারকে কঠোর নিয়ন্ত্রণ আনতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি যেহেতু সরকারি পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে সেগুলো বা পর্যায়ক্রমে আসলে আগাবে, সেদিকেই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।